আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের 48 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বিশ্রী কদচ্ছিকার ও হুমকি সহ এই নোট পরে রক্ত গরম হয়ে গেছে ইহসানের। যে স্পর্ধা ইঞ্জিন তার অনাগত সন্তানদের উটকো ঝামেলা বলেছে, সেই স্পর্ধার জোর কতটুকু সে দেখে নেবে। মেরে একদম মমি বানিয়ে রেখে দেবে। ভাই বলে আর কোনো দয়া সে দেখাবে না। যথেষ্ট হয়েছে। ইহসান নিশ্চিত কোনো একটা ঘট ইঞ্জিন ঠিকই পাকাবে, যাতে করে সে চরমভাবে হেনস্থা হয়, তার প্রিয়জনদের ক্ষতি হয়। 5 দিন হয়েছে ওর লাপাত্তা হওয়ার, অথচ এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি ইঞ্জানের। যেন রাতারাতি এক যুবক কর্পূরের মতো উড়ে গেছে। ইজান অবশ্য লুক লাগিয়েছে ইঞ্জানের খোঁজ এনে দেওয়ার জন্য, তাতে অবশ্য নিরাশই হতে হচ্ছে ওকে। ইসানের ক্ষীণ সন্দেহ এসবের পেছনে আজিজ শেখের হাত আছে। ছোট ছেলের প্রতি তার অসম্ভব টান। বিগত কয়েকদিন যাবতই কানের কাছে ঘ্যান ঘ্যান করছিল ওকে বাড়িতে নেওয়ার জন্য। ইসান এক বাক্যে বিরোধিতা করেছিল, তাই তিনি এ কাজ করলে মোটেও অবাক হবে না সে। এই মুহূর্তে ইসান বসে আছে লাইফ কেয়ার হসপিটালের 4th ফ্লোরের একটি কেবিনে। বেডে হাতে পায়ে মাথায় চুট নিয়ে গুরুতর অবস্থায় শায়িত রশিদ। তার ভয়াবহ অবস্থা। ইঞ্জান ওকে মেরে হাত পায়ের হাড় ভেঙেছে, আঙুলগুলো ভেঙেছে। পেছন থেকে ভারী কোনো বস্তু দ্বারা মাথায় আঘাত করেছে। এরপর ধারালো কিছু দিয়ে ওর সারা শরীরে আঁকিবুকি করেছে। স্কোপোলামিন ড্রাগের মাধ্যমে দুর্বল করে এরপর এই অমানবিক অত্যাচারগুলো করেছে। অথচ রশিদের সাথে ইঞ্জানের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কোনো বিবাদও নেই। এরপরও কি অবস্থা করেছে ওর। একটুর জন্য প্রাণে বেঁচে গেছে রশিদ, তবে বেঁচে ফিরলেও এখনো তার জ্ঞান ফেরেনি ঠিকঠাক। কয়েকবার আধো আধো জ্ঞান ফিরেছে। টুকটাক কথাবার্তা হয়েছে শারীরিক কন্ডিশন নিয়ে ডাক্তারদের সাথে, তবে অতটা প্রেশার নিয়ে কিছু জিজ্ঞেস করেনি ওকে। এই মুহূর্তে সেটা ঠিকও হবে না। নিজের অতি বিশ্বস্ত কর্মচারীর এই অবস্থাটা হজম করতে পারছে না ইহসান। ভাইয়ের প্রতি রাগ বিতৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। ইহসান বিক্ষিপ্ত মেজাজে বাড়ি ফিরল সন্ধ্যার একটু পর। সিঁড়ি পেরিয়ে ঘরের দরজায় আসতেই তার পা দুটো আপনা আপনি থেমে গেল ইহসানকে ঘরের দরজার সামনে ভাতের থালা হাতে ঘুরঘুর করতে দেখে। ভাইয়ের এই অদ্ভুত কাণ্ডে ইহসানের ভ্রুজোড়া কুচকে এলো। চোখের দৃষ্টিতে ফুটে উঠল কৌতূহল। এ সময়টা ইসমি ঘরের সৃজার সাথে একটু বসে, শেফালি বউ আর রান্নার খালাও থাকে, সবাই মিলে টুকটাক গল্পে মজে। ইজান এই সময় এসেছে মানে ইসমির জন্য এসেছে। ব্যাপার কি, এই পাগলকে উপেক্ষা করিয়ে ইসমি বসে থাকবে এই ঘরে? এখন অবধি তো কখনো এমন ঘটেনি। ইসান ধীর পায়ে হেঁটে গিয়ে পেছনে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, এখানে ঘুরঘুর করছিস কেন? পেছনে ফিরে তাকালো ইজান। ভাইকে দেখেই মুখে তার আধার নেমে এলো। সে দাঁতে দাঁত চেপে রক্তাক্ত চোখে তাকালো। ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থেকে গর্জে উঠলো। তারপর বলল, মুখ সামলে কথা বল। আমার যেখানে খুশি সেখানে ঘুরঘুর করবো, কারো কাছে কৈফিয়ত দেবো না। বিস্মিত হয়ে গেল ইসান ভাইকে ঝাঁঝিয়ে উঠতে দেখে। খানিকটা রেগেও গেল। তারপর বলল, আমার উপর চেঁচাচ্ছিস কেন? পাত্তা পাচ্ছিস না নাকি? ননসেন্স। ইজান বলল, পাত্তা মানে? কিসের পাত্তা? আমার কি এতই খারাপ দিন এসেছে যে তোদের পাত্তার জন্য হাপিত্তেশ করছি? শেষ কথাগুলো বলার সময় একটু তোতলে গেল ইজানের গলাটা। আসলে যে কারোর জন্য হাপিত্তেশ করছে তা বেশ ভালো বোঝা গেল। ইসান ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ফেলল। মন মেজাজ ঠিক থাকলে এখানে একটা ঝগড়া তৈরি হয়ে যেত এতক্ষণে, কিন্তু আজ সেই মুড নেই। কথা না বাড়িয়ে ভাইকে এড়িয়ে পাল্লা ঠেলে ঘরে ঢুকলো সে। ওকে দেখে মেয়েলি আড্ডার আসরে ভাটা পড়লো। শেফালি বউ আর রান্নার খালা ধীরে ধীরে বেরিয়ে গেল। ইসমিও উঠতে নিল। ইসান গ্লাসে পানি ঢালতে ঢালতে রাজবাড়ির সরে ইসমিকে উদ্দেশ্য করে বলল, ওই যুবকটা বোধহয় না খেয়ে দিনানিপাত করছে আজ। আপনি একটু দেখে শুনে নিন। বলা তো যায় না কখন আবার হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়। আমার কিন্তু মুড নেই। ইসানের মুখে এসব আজগুবি কথা শুনে ইসমি প্রথমে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারে। ও বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। বেরিয়ে দরজার কাছে এসে দেখলো ইজান ঘুরঘুর করছে, হাতে ভাতের থালা। ওকে দেখেই কেমন চকমুখ শক্ত করে ঘরে চলে গেল। ইসমি হাসবে না কাঁদবে বুঝতে পারলো না। কতক্ষণ পর নিজেও চলে গেল ঘরে। গিয়ে দেখলো ভাতের থালা টেবিলের উপর রাখা। ইসমি চোখ পাকিয়ে ইজানের দিকে একবার তাকালো। এরপর রাগ চাপা দিয়ে হাত পরিষ্কার করে এসে ভাতের থালা হাতে নিল। লুকমা মেখে ইজানের মুখের সামনে ধরলো। চুপচাপ সেই লুকমা ইজান মুখে নিল। কোনো একটা বাক্য বিনিময় না করে এই পর্ব শেষ হলো ধীরে সুস্থে। হাত ধুয়ে বারান্দা থেকে কতক্ষণ ঘুরে এসে ইসমি দেখলো ইজান ঘুমে ডুবে আছে। গাঢ় শ্বাস পড়ছে। পাশে একটা গিফট রাখা, তার উপর জরিওয়ালা কাগজে সুন্দর করে লেখা ফরগিভনেস। চোখ দুটো বড় বড় হয়ে গেল ইসমির। রেগে থাকলেও কৌতূহলের তাড়নায় গিফট বক্স আনর‍্যাপ করলো ও। ভেতর থেকে বেরিয়ে এলো বাচ্চাদের চমৎকার প্রিন্সেস ড্রেস। সাদা রঙের এত সুন্দর, চোখ ধাঁধিয়ে গেল ইসমির। জামাটা বুকে চেপে রেখে গিফট বক্সে তাকালো আবার সে। এবার পেলো একটা মখমলি কাপড়ের নীল রঙের গয়নার বক্স। ইসমি সেটা খুলতেই দেখলো বেশ দামি একটা চমৎকার ডায়মন্ডের নেকলেস। পুরোটা ছোট সাদা পাথরের তৈরি হলেও মাঝখানে বড় একটা হার্ট শেপের স্টোন বসানো। খরময় দুতি ছড়াচ্ছে সেটা। ঝলমল করছে নেকলেসটা। ইসমি হাতে নিয়ে কতক্ষণ মুগ্ধ চোখে দেখে গেল। মুগ্ধতা শেষে নেকলেসটা জায়গা মতো রাখতে একটা চিরকুট পেল সে। হাতে নিয়ে ভাঁজ খুলে দেখলো ইজেনের হাতের লেখা। পাপিষ্ট এক লোক তার নিষ্পাপ স্ত্রীকে বেশ কষ্ট দিয়েছে। অনাগত সন্তানকে নিয়েও বেশ বাজে কথা বলেছে। পাপিষ্ট লোকের এখন মন পড়ছে এসবের জন্য। অপরাধবোধ হচ্ছে। অপরাধবোধে সে কিছুই খেতে পারছে না, গলা দিয়ে খাবার নামছে না। মন খারাপ নিয়ে সে তার স্ত্রী আর অনাগত মায়ের জন্য একটু কেনাকাটা করেছে। তারা কি গ্রহণ করবে সেসব, নাকি তাকে আরো কিছুদিনের জন্য অনাহারে রেখে শাস্তি দেবে? অবশ্য দেওয়াই উচিত। পাপিষ্ট লোকের মুখ দিয়ে অলক্ষণের সব কথা বেরিয়েই যাচ্ছে। তাই তার কোমল মনের স্ত্রীর কাছে অনুরোধ, মনে মন যেন সে তার স্বামীর ভুলচুল ক্ষমার দৃষ্টিতে দেখে, তবে স্বীকারোক্তি যেন গোপন রাখে। স্বীকার করলেই পাপিষ্ট লোক গলে যায় আর কর্তৃত্ব বসায় তার কোমলমতি স্ত্রীর উপর। এবার তাই একটু শাস্তি চোখেই দেখা হোক।
ইজানের ঘুমন্ত মুখটা নিষ্পাপ দেখাচ্ছে, অথচ সে আস্ত একটা উলটপালট বই, কখন কি করে বলে মনে নিজেই জানে না। ইসমি ওর ঘুমন্ত মুখটাকে দেখলো প্রাণ ভরে, কপালে চুমু খেলো, বিড়বিড় করে বলল ভুলচুক ক্ষমা দৃষ্টিতে দেখা হলো, কিন্তু স্বীকারোক্তি গোপন রইল, নয়তো আবার অলক্ষণে কথাবার্তা বলে আমাকে কষ্ট দিবেন। আর এদিকে সৃজা লক্ষ্য করলো ইহসান কয়েকদিন যাবৎ অদ্ভুত আচরণ করছে, হাসছে না, আগের মতো ওকে ধমক দিচ্ছে না, কেমন যেন আছি আছি নেই নেই টাইপের ব্যাপার। হুট করে তাকালে দেখে ওর মুখের দিকে অনাহারী দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখে চোখ পড়লে সে চোখ সরিয়ে নেয়, লুকানোর চেষ্টা করে কিছু। সৃজা ধরতে পারছে না ওর সমস্যাটা, তবে আন্দাজ করছে নিজের মতো। বাচ্চা দুটো পেটে আসার পর থেকে ওভাবে কাছে আসা হয়নি দুজনের। ইহসান কি ওর কাছাকাছি আসতে চাই? হয়তো চাই, কিন্তু শারীরিক কন্ডিশন আর বেবিদের বিপদের কথা ভেবে হয়তো মুখ ফুটে কিছু বলে না। সৃজা আজ তাই নিজে ওর কাছাকাছি ঘেসলো, ওর ঠোঁটে চুমু বসালো, পুরুষালী কণ্ঠমণিতে ঠোঁট চোয়ালো, টি শার্টের উপরে দুটো বুটাম খুলে খুব করে আদর করে দিল পুরুষালী বুকটাতে। দুশ্চিন্তায় স্বাভাবিক চিন্তাধারা হারানো ইহসানও সাই দিল, দিতে দিতে হুট করেই তার মস্তিষ্ক সচল হলো। অষ্টপুটের একাত্মতা থামিয়ে সে স্বাভাবিক হবার চেষ্টা করলো। সৃজার উদরে বসিয়ে অনুনয়ের স্বরে বলল, তোমাদের গর্ধব আব্বা খুব ভুল করে ফেলেছিল, দুঃখিত আব্বাজানেরা। সৃজা রুষ্ট গলায় বলল, এমন করলে কেন? একটু আদর নিলে কি এমন ক্ষতি হতো? ইহসান বলল, ক্ষতি হতো না, তবে আমি ভুলও করতে চাই না। একটু মন খারাপ হয়ে গেল সৃজার। এ সময় সতর্ক থাকা খুব গুরুত্বপূর্ণ, তাতে ক্ষতির আশঙ্কা থাকে না, কিন্তু একটু আদরে খুব একটা ক্ষতির ভয় তো ছিল না। ও মনমরা কণ্ঠে বলল, কি হয়েছে? তুমি কি আমার উপর রাগ করে কাছে আসছো না? ইহসান বলল, আবার শুরু করে দিলি? সৃজা বলল, না না, আমি সেই প্রসঙ্গে সন্দেহ করছি না। আজ কয়দিন ধরে দেখছি তুমি একটু দুশ্চিন্তাগ্রস্ত, কেমন বিষণ্ণ চেহারা নিয়ে ঘুরছো, ঠিকঠাক কথাবার্তা বলছো না। আমি ভেবেছি কাছাকাছি আসা হচ্ছে না, তাই ওরকম। বলতে বলতে সৃজা চোখ নামিয়ে ফেললো লজ্জায়। ইহসান ওর মুখটা দেখে দু আঙ্গুল তুলে নিয়ে চোখে চোখ রাখলো, তারপর বলল, আমার বাচ্চাদের আম্মা আমাকে সিরিয়াস করতে উঠে পড়ে লেগেছিল। মাই গড সৃজা, তোর তো দেখছি সন্তান প্রীতি থেকে স্বামী প্রীতি বেশি। লজ্জা পেলেও সৃজা এবারে চোখ সরায় না, ওভাবেই চোখে চোখ রেখে স্বীকারোক্তি দিল, যে আমার সন্তানদের নিয়ে আমার থেকেও বেশি ভাববে, তার জন্য প্রীতি বেশি থাকবে না? যেমন করে তুমি আমার আর আমার সন্তানদের খেয়াল রাখো, যত্ন করো, সত্যি বলছি আমি সৃজা এতটাও পারি না, পারবো না। তবে তোমার মতো অত গভীর করে ভালোবাসতে না পারলেও তোমায় আমি ভালোবাসি, আমি ভালোবাসি তোমাকে ইহসান শেখ। ইহসানের বুকটা একটু কাঁপলো বোধ হয়, একটুখানি ভয় পেল সে। এই মেয়েটা, আদরে মেয়েটা তার জীবনের ধ্রুব সত্য, বাকি সব মিথ্যা, তার জন্মও মিথ্যা। অথচ তার জীবনের ধ্রুব সত্য আর প্রাণভ্রমরাকে নিয়ে তার ভাইটা কি এক নাটক মেতেছে, অথচ ভালোবাসার মানেটা কি ওই শয়তান জানেই না। অবশ্য যার প্রধান আকর্ষণ মেয়ে লোকের দেহ, সে এসব অনুভূতির মূল্য কিভাবে বুঝবে? ইহসান মনে প্রাণে বিশ্বাস করে সৃজাকে ইনজান ভালোবাসে না, শুধু তাকে জ্বালানোর জন্যই সে এসব বলে। নিজের জেদ বজায় রাখতে লুলুপ দৃষ্টি আর লালসার শিকার বানিয়ে নিজেকে প্রেমিক হিসেবে দেখাতে চাই ইহসানের কাছে। কত বড় হারামি! ইহসান যখন মনে মনে গালি দিচ্ছিল ইনজানকে উদ্দেশ্য করে, কাকতালীয় ভাবে তখনই ওর ফোনের নোটিফিকেশন বাজলো। অগ্রাহ্য করলো না ইহসান, সৃজার কপালে একটা চুমু বসিয়ে ফোন হাতে নিল। স্ক্রিনে প্রাইভেট নাম্বার থেকে মেসেজ এসেছে দেখে ইহসান বুঝে গেল এটা ইনজান ছাড়া আর কেউ নয়। সে ধীরে সুস্থে নিজের ক্রোধ সামলে নিল। ইনজানের পাঠানো মেসেজ সে পড়লো সৃজাকে বুকে নিয়ে। সে ইনজানের মেসেজটি পড়লো আর ক্রোধ চাপা দিল নিজের ভেতরে ভেতরে। ইনজান ইংরেজিতে লিখেছে, মনে আছে একবার প্রচন্ড ঘৃণা নিয়ে তুমি আমাকে মেরে ফেলতে গিয়েও তুমি আমাকে প্রাণে মারতে পারোনি, হাত কাঁপছিল আর শেষ মুহূর্তে কেঁদে ফেলেছিলে। তোমার চোখে আমি নিজের জন্য ঘৃণা এবং ভালোবাসা দুটোই দেখেছিলাম, যেটা আমি আর কারোর মধ্যেই দেখিনি। তবুও ফর্মালিটির রক্ষার্থে জিজ্ঞেস করেই ফেলি, সেদিন কেন কেঁদেছিলে বলো তো? তুমি কি তোমার ছোট ভাইকে খুব ভালোবাসো? ভেবেচিন্তে উত্তর দাও তো, এই উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে, তাই ভেবেচিন্তে দিও। গুড নাইট ভাইও। উহু, গুড নাইট তো তুমি আবার নাও না, যেটা নাও সেটাই তোমাকে দিলাম। স্লিপ নাইট, ব্যাড নাইট। সৃজা রহমান ইহসান শেখের অর্ধাঙ্গিনী আরসালানের বেগুনি ফুল ল্যাভেন্ডার। মেয়েটাকে দেখেছিল সে ইহসানের সাথে স্টেশনারি দোকানে, খাতা কলম কিনছিল সে। ইহসান পাশে দাঁড়িয়ে ঠিক করে দিচ্ছিল কোনটা নেবে। হঠাৎ ভাইকে এক মেয়ের সাথে দোকানে দেখে রাস্তার পাশে গাড়িটা থামিয়ে রাখে ইনজান। সিগারেটে টান দিতে দিতে দেখে তার ইহসান কেনাকাটা শেষ করে মেয়েটার হাত ধরে দোকান থেকে বের হচ্ছে। ইহসান চোখে মুখে তখন রাস্তা পার হওয়ার ব্যস্ততা, এক হাতে কেনাকাটার ব্যাগ, অন্য হাতটার মুঠোয় ওই মেয়েটির হাত। তার ভাইয়ের পরনে পাঞ্জাবি, মেয়েটার পরনে একটা জামা পরা, হালকা নীলাভ গাঢ় বেঙ্গনি রঙের, গলায় জড়ানো সাদা ওড়না এলোমেলো, একটা হাত বেনি করা, তাতে ছোট্ট একটা সাদা ফুল। শেষ বিকেলে রোদে ঝলমল করা কিশোরী মেয়েটাকে দেখে তার চোখের সামনে ভেসে উঠেছিল রোদ ছোঁয়া ল্যাভেন্ডারের ফুলের বিস্তৃত এক বাগান। ইনজান একগুচ্ছ ফুলের সঙ্গে মিলিয়ে মেয়েটার নাম দিয়েছিল ল্যাভেন্ডার। সেই রাতে ক্লাব আড্ডাবাজি না করে বাড়ি ফিরেছিল সে। খোঁচানো মন নিয়ে ভাইয়ের সঙ্গে গিয়ে জিজ্ঞেস করেছিল, আজকাল অত মেয়ে নিয়ে ঘুরঘুর করছো কেন ব্রো? আমার মতো চরিত্রটা তোমারও নষ্ট হয়ে গেল। ইহসান বিছানায় অর্ধশোয়া হয়ে বিক্ষিপ্ত মেজাজে বলেছিল, তোর মতো ঠুনকো চরিত্র না আমার, না মানুষ খুন করে বেড়াই। গত রাতেও তো ক্লাব থেকে 3টার সময়
ফিরলি? আমি কি জিজ্ঞেস করেছি একবারও কেন এত দেরি করে ফিরেছিস? তুই আমার পার্সোনাল লাইফের ইন্টারফেয়ার করবি না, কৈফিয়ত দেওয়ার মতো অভিভাবক হয়ে যাসনি আমার। ইনজান বলল, তা অবশ্য ঠিক, বাট ওই মেয়েটাকে দুদিন দেখলাম তোমার গার্লফ্রেন্ড। ইহসান বলল, এখনো হয়নি, হয়ে যাবে, বড় হোক। ইনজান লাফিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরেছিল, তারপর বলল, তুমি ওকে বিয়ে করবে? বিয়ে করার কি দরকার? গার্লফ্রেন্ডেই সীমাবদ্ধ রাখো না, খাওয়া দাওয়া ফুর্তি করো। বিয়ের মানে তো বন্দিত্ব, স্বাধীনতা হরণ, পরাজয় বরণ, নিজস্বতা হারানো, বাচ্চা পয়দা করা। তুমি বিয়ে করো না। ইহসান রক্তবর্ণ চোখে তাকিয়েছিল, তারপর বলল, হেট ইউ, আই জাস্ট হেট ইউ ইনজান। তুই তোর বাপের চরিত্র ধারণ করেছিস দিন দিন, তার ছায়া আমি তোর মধ্যে দেখি, লাইক ফাদার লাইক সন। আর আমি ঘৃণা করি আজিজ শেখকে, তার চরিত্রের ফটোকপিগুলোকে, সবগুলো নেওটাকেই। ইনজান বলল, আমি আমার মতোই।